তো কি খবর, তোর কি অবস্থা, কেমন যাচ্ছে বাংলাদেশে? তুই কি বাংলাদেশে নাকি এখন? হ্যাঁ, আমি আপাতত বাংলাদেশে আছি অনেকদিন ধরে। আবার চলে যাব ইনশাল্লাহ মালয়েশিয়া। আর তোর কেমন চলতেছে? আমার মোটামুটি ভালো, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখানে। -6, -4 এরকম। -6? কোন কান্ট্রি জানি এটা? এটা হচ্ছে লিথুয়েনিয়া। আচ্ছা, লিথুয়ানিয়া, ঠিক আছে। আর আমি হলো বাংলাদেশে আপাতত, এখানেও ঠান্ডা আছে কিন্তু +15-16 মনে হয়। তো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম তোর সাথে কথা বলবো, আর হয়ে উঠতেছে না। বাংলাদেশে মনে হয় তুই সময় করতে পারস না, জামে টামে সবসময় বিজি থাকস। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে আসলে তো আসলে একটু বিজি হয়ে যায়। আর তোর পিএইচডি খবর কি? হ্যাঁ, আমার পিএইচডি ভালোই চলতেছে ইনশাল্লাহ। আর কিছুদিনের মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে। আর তোর তোর পিএইচডি ওদিকে? আমার তো শেষ হয়ে যাবে আশা করি এই বছরের শেষে, সামনের বছরের প্রথম দিকে আশা করি। ইনশাল্লাহ, আমারটাও ইনশাল্লাহ। তারপরে ওইদিকে এটা কি ইউনিভার্সিটিতেও জব করতেছস? হ্যাঁ, ইউনিভার্সিটি জব করতেছি। দুইটা ইউনিভার্সিটি এখানে পড়াচ্ছে, একটা হচ্ছে তোর ন্যাশনাল ফিল্ম স্কুল, আচ্ছা। আর একটা হচ্ছে প্রাইভেট। আর তোর অবস্থা কি? তোর ওখানে পিএইচডি কত দূর? আমার এদিকেও 1 বছরের মতো লাগবে। অ্যান্ড পিএইচডির পাশাপাশি আমি হলো এদিকের একটা প্রোডাকশন হাউসের সাথে কাজ করতেছি, যেটা বাংলাদেশে করতাম। না, আমি তোর সাথে কথা বলতে চাচ্ছিলাম একটা কারণে। মনে হচ্ছিল যে আমাদের প্রবাস জীবন নিয়ে কথা বলা উচিত, কারণ অনেক দিন যাবত তুই দেশের বাইরে থাকলি, হয়তো মানুষের ইন্টারেস্ট থাকতে পারে যে আমাদের লাইফটা কীরকম, অনেকে কীরকম মনে করে। হ্যাঁ, আসলেও মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কতটুকু ডিফারেন্ট, তারপর মালয়েশিয়া থেকে লিথুয়ানিয়া কতটুকু ডিফারেন্ট, বা তুই আরও আশেপাশে যেদিকে যেদিকে থাকো সেগুলো আসলেও আমাদের জানা উচিত যে আমাদের এই দেশগুলা কেমন ডিফারেন্ট বা কেমন মিল আছে তাদের মধ্যে, নাকি? বাংলাদেশ থেকে যাওয়ার পর তোর প্রথম কী সমস্যা মনে হয়েছে? আর কি ইন জেনারেল প্রথম যে সমস্যাটা মনে হয়েছে, না এটা একটা বড় সমস্যা কোথাও যাইতে হলে দেশের বাইরে? প্রথমেই আমার যেটা মনে হয়েছে যে আমরা বাংলাদেশ থেকে বড় একটা অ্যামাউন্ট নিয়ে যেতে পারি না কোথাও। হ্যাঁ, বাংলাদেশ থেকে মানে লিগালি মানে নর্মালি আমরা যদি চিন্তা করি যে আচ্ছা আমি ঘুরতে যাচ্ছি 5 দিনের জন্য, তখন তখন ওরা দেখা যায় যে আচ্ছা $500 আপনি নিয়ে যান, ঠিক আছে? বা তুই এখন 5টা কান্ট্রি ঘুরতে যাবি, 1 মাসের ট্যুর বা 2 মাসের ট্যুর, ওই হিসেবে ওরা একটা তুই একটা বড় অ্যামাউন্ট খরচ করতে পারস। কিন্তু এর বাইরে কেউ যদি চিন্তা করে যে আমি ধর, যেমন আমি চিন্তা করছিলাম যে আমি মালয়েশিয়াতে একটা বিজনেস দিব বা সামথিং, হ্যাঁ। তো যেটা আমি ফেস করলাম ওইটা হলো যে বাংলাদেশ থেকে আমি আমার নিজের টাকাই ওইদিকে নিয়ে যেতে পারবো না একটা অ্যামাউন্ট পর্যন্ত। মেবি $20,000 মনে হয়। হ্যাঁ, একটা পাসপোর্টে একটা বছরে $20,000 পর্যন্ত বিদেশে নিয়ে যাওয়া যাবে। And এইটাই আমার মনে হয় যে সবচেয়ে বড় প্রবলেম, কারণ আমি মালয়েশিয়াতে 5 বছর ধরে আছি। অ্যান্ড একটা কিছু যে ওইদিকে বিজনেস স্টার্ট করব, একটা কিন্তু বড় অ্যামাউন্ট লাগে, তাই না? একটা বিজনেস করার জন্য একটা সাইড বিজনেসে যদি হয় একটা বড় অ্যামাউন্ট লাগে। বাট আমি যেটা ফেস করলাম যে ওইটা আমি করতে পারবো না। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট আমাকে ইউনিভার্সিটিতে পেমেন্ট করতে দিবে, বাট ওইটাও তারা আমার হাতে দিবে না, টাকাটা ডিরেক্ট ইউনিভার্সিটিতেই পেমেন্ট করবে, ঠিক আছে? এখন আমি ওইদিকে চলবো কিভাবে? রাইট, আমি মালয়েশিয়াতে গেলাম, আমি ওইদিকে চলবো কিভাবে? আমাকে ফুল টাইম জবও করতে দিবে না, ওকে, আমার পার্ট টাইম জব করতে দিবে। এখন আমাকে বিজনেসও করতে দিবে না, বা বাংলাদেশ থেকে আর কি, বাংলাদেশ থেকে আমি টাকা নিয়ে যে ওইদিকে বিজনেস করব ওইটাও করতে দিবে না। সো একটু রেস্ট্রিক্টেড কেমন জানি আমার মনে হয় টাকা পয়সার দিক দিয়ে। না, তুই যে টাকা পয়সা না, তুই সবচেয়ে চমৎকার একটা প্রশ্ন করছিস। মানে এটা যদি তুই এক্সপ্লেন করস যে কেন হয়, তাহলে বুঝতে পারবি আমরা কেন বন্দি, আমরা কেন এখন স্বাধীন হইতে পারি না। তোর যে প্রশ্নের উত্তরটা যদি দিতে যাস, এটা একটা আমি মনে করি এই প্রশ্নের উত্তর দিতে গেলে সব কিছু তুই টানতে পারবি। বাংলাদেশে স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশ কেন পিছিয়ে আছে, বাংলাদেশ কেন আগাইতে পারতেছে না, সব কিছু। তোর একটা উদাহরণ দিই, তুই যে প্রশ্নের উত্তরটা বললি, এটা ছোট্ট উদাহরণ দিই। ধর, পৃথিবীর মানুষের আইডেন্টিটি কীভাবে তৈরি হয়, জাতীয়তা, এটার সাথে তোর অন্যতম একটা বিষয় হচ্ছে অর্থনৈতিক ব্যাপার, তাই না? তুই যদি বাংলাদেশে ইঞ্জিনিয়ার, ডাক্তার হইতে চাস, কেন? কারণ তোর স্যালারি একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। আবার তুই আমেরিকায়, লন্ডন, ইউরোপে তুই যদি হোটেলও কাজ করস, মানুষ কিন্তু লজ্জা পায় না। কারণ কেন? তোর স্যালারিটা এতটাই হাই যে তুই একটা ভালো লাইফ লিড করতে পারস, তুই ভালো জামা পরতে পারস, ভালো খাবার খাইতে পারস, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারতেছ? বাংলাদেশে কিন্তু তুই যদি এখন হোটেলে কাজ করস বা
হোটেলে রান্না বান্না করস, সেই বেতন অনুযায়ী কিন্তু তুই ওই লাইফটা লিড করতে পারবি না। সেই জন্য মানুষ বলে যে অর্থনীতির সাথে একটা বড় ব্যাপার, সেজন্য মানুষ বলে তুমি ডাক্তার হও অথবা ইঞ্জিনিয়ার হও, কারণ দেখা যাচ্ছে যে ওর লাইফটা বা বিসিএস ক্যাডার হও, তাই না? আমাদের দেশে বলে, আমাদের দেশে বা আমাদের দেশের আশেপাশের দেশে বলে যে তুমি ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, তাহলে তুমি ভালো লাইফ লিড করতে পারবা। হ্যাঁ, কারণ হচ্ছে তোর তো ওই যে অন্য জায়গায় তো বেতন নাই। হ্যাঁ, ওরা তো খারাপ বলে না। এখন ধর অন্য দেশ তো যারা ইউরোপ, আমেরিকা বা জাপান, কোরিয়া, ওরা একটা লাইফ সিকিউর করতে পারছে যে না, এটা হচ্ছে ন্যূনতম মজুরি। তো আমার মূল বিষয়টা তোকে বলতে যাচ্ছি যে মানুষের আইডেন্টিটির সাথে অর্থনৈতিক ব্যাপার পরিচয় জড়িত খুব জোরালোভাবে। এখন এই যে টাকাটা যে তার সাথে সম্পর্ক, সেটাকে একটা পুরো পৃথিবীতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোর লিগ্যাল করা। তোর টাকাটা হালাল কি না, অথবা তোর টাকাটা কি লিগ্যাল ওয়েতে তুই ইনকাম করতেছিস কিনা, সেটা একটা বড় বিষয় হচ্ছে। তুই সমাজে ট্যাক্স দিলি, তোর 1,000 টাকা ইনকাম, তোর ধর 200 টাকা ট্যাক্স দিলি, অথবা 300 টাকা দিলি, অথবা 400 টাকা দিলি, যেটা আর কি তোর রুলস অ্যান্ড রেগুলেশনে পড়ে, তাই না? যেমন বেলজিয়ামে ধর অনেক সময় 40%, তার মানে তুই 1,000 টাকা ইনকাম করলে 400 ইউরো তোর দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে বেস টু বেস। এই টাকাটা দেওয়ার পর যে টাকাটা থাকবে এটা তোর, এটা দিয়ে তুই নাচানাচি করস, তুই চকলেট খাস, না তুই পৃথিবীর সারা দিনে ঘুরোস, এটা সরকারের দেখার বিষয় না। রাইট, আমি কি বুঝতে পারছি তোর? সেটাই। বাংলাদেশটা কিন্তু চমৎকার একটা দেশ, বারবার বলি। তো বাংলাদেশের সিস্টেমটা, বাংলাদেশের মানুষও চমৎকার। বাংলাদেশের সিস্টেমটা এতই খারাপ, এখানে আমাদের ব্রেনগুলো ওয়াশ করা হয় এবং ধর একদম ডাল, পৃথিবীর সবচেয়ে ন্যূনতম ডাল ব্রেনগুলো এখানে তৈরি করা হয়। কারণ কি, দেখ বাংলাদেশে কিন্তু একটা কথা আছে যে আমরা সবসময় একটা কথা বলি, ইন্ডিয়ানরা আমাদের টাকা নিয়ে যাচ্ছে, তাই না? ইন্ডিয়ানরা ইনকাম করতেছে প্রত্যেক বছর, আমাদের এখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। আর কিন্তু বাংলাদেশটা চলে কিভাবে? বাংলাদেশের প্রথম দুটি ইনকামই হচ্ছে রেমিডেন্স। একটা হচ্ছে গার্মেন্টস থেকে আসতেছে, আর একটা হচ্ছে আমরা যারা ইনকাম করতেছি। রাইট। এই যে আমরা যারা ইনকাম করে দেশে টাকা পাঠাচ্ছি, আমাদের কি বিদেশের সরকার ধরে এই মেয়ে তুমি টাকা পাচার করতেছো? কত বিলিয়ন টাকা আমরা পাঠাচ্ছি, আমাদেরকে ধরে, যেটাতে আমরা রাস্তাঘাট বানাচ্ছি। এখন তুই প্রশ্ন করতে পারোস, তাহলে আমাদের কেন টাকাটা আমাদের সাথে জড়িত, আমাদের নিতে দিচ্ছে না? প্রধান কারণ হচ্ছে কি, এই সিস্টেমটা হচ্ছে তোর একটা বন্দি সিস্টেম। বাংলাদেশের পুরো সিস্টেমটা হচ্ছে বন্দি। তোর যদি তোর সাথে আইডেন্টিটির সাথে যদি তোর টাকা না দেয়, তুই মুভ করতে পারবি না। রাইট, কথাটা বুঝছস? তুই ট্যাক্স দে, ট্যাক্স দেওয়ার পর যে টাকাটা, বিষয়টা হচ্ছে এরকম, ধর আমি একটা ব্যাংক খুলছি বাংলাদেশে, আমি বললাম ভাই তুমি এখানে টাকা পয়সা রাখবা, কিন্তু তুমি হাত দিয়ে ধরতে পারবা না টাকাটা, আমি তোমার সব কিছু কিনে দেবো তোমার হাত দিয়ে। আচ্ছা, বিষয়টা কি বুঝছো? তুই 17 কোটি 18 কোটি মানুষ যদি আটকায় রাখছিস, কথাটা বুঝছস? এই জন্য দেখবি বাংলাদেশের দালালগুলা কাজ করতে পারতেছে, এই একটা কারণেই। কথাটা বুঝিস? এই যে আমরা যে হিউম্যান ট্রাফিক যেটা হচ্ছে, এটা কিন্তু এই টাকাটা না পাঠানোর কারণে। শুধু এটা না, তোর হাসপাতালের ব্যাপার আছে, তোর হাসপাতালও তো ঠিক নাই, তুই যেতে পারবি না। তোর পড়াশোনার ব্যাপার আছে, তুই যেতে পারবি না। তো লিগ্যালি ওয়েতেই তোর ইলিগেল বানানোর চেষ্টা করা হচ্ছে। তোর যে টাকাটা তুই সেটা দাবি করতে পারতেছ না। তো সেটাই তো কথা, আমি আমার টাকায় যদি দাবি করতে না পারি, আমি আমার টাকায় যদি মুভ করতে না পারি আমার সাথে, তাহলে কিভাবে হইল? ট্যাক্স তো দিয়ে দিলাম, ট্যাক্স তো দেওয়া শেষ, এখন বাকিটা তো আমার উপর নির্ভর করবে যে আমি কি করবো এটা। এখন আর একটা ব্যাপার হচ্ছে, তুই এই কথাটা বলছিস, এটার দিকে তুই শিক্ষাতে যা, একই ব্যবস্থা। তুই এখানে ভালো কোনো এডুকেশন নিতে পারবি না, কারণ তোর মানুষ একটা চিন্তা করবে এত ঝামেলা, আমি বাইরে পড়তে যাবো কিভাবে? তুই প্রত্যেকটা জায়গাতে কিন্তু অর্থনীতি বন্দি। অর্থনীতি দিয়ে যদি এই লেন্সে যদি তোর সমাজটা দেখোস, তুই বন্দি। এখন আরেকটা কথা বলি, ধর আমি ইউরোপে আছি 10 বছর, আমাকে তো টাকা পাঠাইতে হয়, বা পৃথিবীর এমন কেউ নাই বাঙালি যারা টাকা পাঠায় না। রাইট। যত বড় লেখ হস, তোকে বাংলাদেশে টাকা পাঠাইতে হবে। রাইট রাইট। তোর অবস্থা আমার অবস্থা একটু ভালো ধরে নিলাম সমাজের কারণে, আমার বাবা মারা একটু চাকরি টাকরি করছে, তাদের আছে। যারা মিডল ইস্টে থাকে, ধর সারা জীবন কাজ করছে, 25,000 30,000 টাকা ইনকাম করে, সারাটা জীবন তারা টাকা পাঠাচ্ছে। তোর শরীর কি একটা রবট? তুই তো অসুস্থ হবি, তত একটা বড় রোগ হইতে পারে, তখন তোকে যদি আবার টাকাটা রিটার্ন করতে পাঠানো সম্ভব না? তখন আবার নিজের টাকাই বাংলাদেশ থেকে তাকে সেন্ড করতে দিবে না, তাকে দিবে না। তার টাকায় কিন্তু সেটা কিন্তু সে বাংলাদেশ ইনকাম করে না, সে কিন্তু বিদেশ থেকেই পাঠাইছে। বুঝিস কথাটা? তো সেই টাকাটা কিন্তু সে তার নিজের টাকাটা নিতে পারবে না তার চিকিৎসার সময়। মানে কতটা তুই অসহায়। আমার মনে হয় যে জিনিসটা যদি লিগালি একটা ব্যবস্থা থাকতো যে হ্যাঁ
তুমি নিয়ে যাবা দেশের বাইরে, তুমি এত পার্সেন্ট আমাকে ট্যাক্স দিয়ে তোমার বাকিটা নিয়ে চলে যাও, তাহলে দেখা যেত যে এই পাচারটাও কমে যেত, তাই না? এখন এটারে আমরা পাচার হিসেবে ধরতেছি, কারণ এটা পাচার করে দেওয়া হয়েছে না, বিভিন্ন ইললিগাল মেথডে পাচার করে দেওয়া হয়েছে। কিন্তু এটার যদি একটা লিগাল ওয়ে থাকতো তাহলে মানুষ লিগাল ওয়েতেই যাইতো, রাইট? যে আচ্ছা ঠিক আছে, আমি এত পার্সেন্ট দিয়ে গেলাম, আমি লিগালি আছি, আমাকে আয়সা তুমি 2 দিন পরে ধরতে পারবা না যে তুমি এটা কেন নিছো বা এই টাকা তুমি কই পাইলা, রাইট? তোর ট্যাক্স তুই প্রতি বছর দেশই কোনো না কোনো কারণে দেশ না। সেটাই তো, আমরা তো দিতেই আছি, এটাই তো কথা, যে টাকার উপরে তো ট্যাক্স অলরেডি চলেই যাচ্ছে, তাই না? টাকার উপরে তো ট্যাক্স অলরেডি চলেই যাচ্ছে, এরপরে তো আমার আর আটকানোর কথা না। আর তারপরেও আমি বললাম যে তারপরেও যদি তারা বলে যে আচ্ছা ঠিক আছে, দেশের বাইরে গেলেই 10% ট্যাক্স দিতে হবে, ওইটাও দিল মানুষ, কিন্তু জিনিসটা লিগাল থাকলো, তাই না? আমার কোয়েশ্চেন কিন্তু লিগালিটিতেই আটকানো, কারণ আমি চাচ্ছি যে জিনিসটা লিগালি কেন মানুষ নিতে পারবে না তার টাকা সে। ইউরোপ আমেরিকা কি বারবার বলে যে বাংলাদেশের টাকা পাচার করতেছে? রাইট। না, তুই প্রস্তুত তো দে, কত কোটি টাকা পাঠাচ্ছস তুই মিডল ইস্ট থেকে, কত বিলিয়ন ডলার? কত বিলিয়ন ডলার, অবশ্যই। আর মালয়েশিয়াতেও তো আমরা যেদিকেই যাচ্ছি বাংলাদেশি কিন্তু ভরা মালয়েশিয়াতে, সবাই প্রতি মাসে টাকা পাঠাচ্ছে, কোটি কোটি টাকা পাঠাচ্ছে। তো ওরা তো, মালয়েশিয়ানরা তো আর বলতেছে না ভাই আমাদের টাকা পাঠিয়ে দিতেছে তুমি বাংলাদেশে। অথবা এটা বাদ দে, তুই ইউনিভার্সিটি যদি ভর্তি হতে চাস সেটাও তো তোর টাফ, কারণ তুই অনলাইনে ট্রান্সফার করতে পারস না প্রথম দিকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার মনে আছে তো, আমি যখন মালয়েশিয়াতে ভর্তি হব তখন আমি যে টাকাটা তাকে পাঠাবো, তাদের যে একটা ইনিশিয়াল অ্যামাউন্ট সেন্ড করতে হবে, ওইটা আমি কোনোভাবেই সেন্ড করতে পারলাম না। আমি ব্যাংকে গেলাম, তাদের সাথে কথা বললাম, ওরা কোনোভাবেই দিবে না আমাকে, ডিরেক্ট কি বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করতে বল। জিনিসটা ইজি হওয়ার কথা না, যে একটা মানুষ পড়তে যাচ্ছে তার একটা অ্যামাউন্ট পাঠাতে হবে, তুমি নর্মালি পাঠিয়ে দিবা তো, রাইট? এখন তুই যে কথাটা বললি, এটা দেখ, তোরা বাংলাদেশ ব্যাংকে যেতে বলছে। বাংলাদেশের ব্যাংক আছে প্রায় 50টার উপরে আমি মনে করি, আমি জানি না সংখ্যাটা, আমার মনে হয় না 50টার নিচে হবে, কাছাকাছি হইতে পারে। প্রত্যেকটা ব্যাংক তোরা বলতেছে বাংলাদেশে যেতে, 16 কোটি 17 কোটি মানুষ, মানে কিরকম তোরে গোজামি, মানে এরা কি পড়াশোনা করছে? একটা ব্যাংকের কাঠামো তারা যদি এগুলো না বোঝে, বল সিভিলাইজেশনে মানুষ কোথায় আগা গেছে, বুঝছো? সেই জায়গাতে যদি তাদের এই ন্যূনতম জ্ঞান না থাকে, তারা ব্যাংক চালাচ্ছে, তারা একটা দেশ, সোজা কথা হচ্ছে কি, বারবার একটা জিনিস চিন্তা করবি, তাহলে দেখবি এটা সহজ হবে। তুই বাংলাদেশকে একটা দেশ মনে করবি না, মনে করবি একটা ফ্যাক্টরি মনে করতে হবে। হ্যাঁ, তুই ফ্যাক্টরি মনে করলে তুই অনেকগুলো বিষয়ে তুই ক্লিয়ার হয়ে যাবি যে কেন হচ্ছে। এই যে এত ইন্টেলেকচুয়াল লোকজন কথা বলতেছে, আপনি যে অর্থনীতির মুক্তি না দেন তাহলে এতে তো মুক্তি নাই। তুই ইনকাম করতেছো বাইরে দেশ থেকে ইনকাম করতেছো, সেটা কোনো ভ্যালিডেশন নাই যে তুই কত টাকা পাঠাইলি, সে টাকাটা তুই ইজিলি নিতে পারবি। কথাটা কি বুঝতে পারছিস? তোর তো এত কোশ্চেন করার দরকার নেই, তোর টাকা কেন মানুষকে এত হাজিরা দিতে হবে, কথাটা বুঝছিস? এটা তো সরকার তোর পকেটে দেয় নাই, দিচ্ছে কি? বাংলাদেশের সরকার কি কাউকে দেয়, ধর ভাতা দেয়? তুই চাকরি না থাকলে, যেরকম ইউরোপ আমেরিকা দেয়, তোর চাকরি না থাকলে তোর মাসে ভাতা দেয়, বাংলাদেশ দেয় না? সরকার অবশ্যই না। তাহলে এগুলো যখন না করতেছে, তাহলে কেন তারা তোর পিছনে লাগে আছে যে তোমার টাকা এইভাবে ইউজ করতে হবে? আমাদের এটা থেকে বের হওয়ার ওয়েটা কি আসলে? এখন এটা সমাধান হবে না, কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে এরকম একটা দেশ হয়ে গেছে এখন, ধর পৃথিবীর ওয়ার্ল্ডের সবাই মনে করে এটা একটা শ্রমিকের দেশ। এটা ঠিক করে লাভ নেই তো, এখান থেকে শ্রমিক নিবে, ধর ছোট ছোট কাজ করবি, আমরা যারা আছি স্ট্রাগল করব, ওখানে কাজ করবো, সেখানে কাজ করবো, আমাদের কোনো ন্যারেটিভ নাই, সংস্কৃতি নিয়ে কোনো চর্চা নাই, যত ইন্টেলেকচুয়াল আছে এগুলো সবই বেহুদা, কিছুই না। এরা কোনো পলিসি ঠিক করে না, এরা ওই যে ধর ভিআইপি, এটা কারণ ওরা জানেই না, পড়ে না তো, সবসময় তো ধর ওই যে ওয়েস্টার্নদের ক্রিটিসাইজ করে। সো আমরা সমাধান হিসেবে আসলে ক্রিটিসিজমটা ধরে নিতে পারি, যে আমরা ক্রিটিসাইজ করি, আমরা ডিবেট করি এগুলো ব্যাপারে, নাকি? হবে না, হবে না, হবে না, হবে না। কারণ হচ্ছে দুইটা, কারণ হচ্ছে তোর লজিক্যালি দেখতে হবে, প্রচণ্ড ব্রেন ড্রেন হচ্ছে, হবে কিভাবে? তত ব্রেন লাগবে, আর যারা ব্রেন আসতে চাচ্ছে তাদের রিপ্লাই দিচ্ছিস না, কথাটা বুঝিস? তুই তো, তোর তো 2 ওয়ে ফ্লো লাগবে, এখান থেকে লোক চলে যাচ্ছে, এক ইয়াং জেনারেশন সব চলে যাচ্ছে, যারা মেধাবী টেধাবী যা আছে সব চলে যাচ্ছে, ইয়াং ছেলেপেলে যার একটু সেন্স আছে, তাই না? সে তো কন্ট্রিবিউটটা কে করবে? তো আর একটা হচ্ছে আমরা যারা আসতে চাচ্ছি তাদের কোনো রিপ্লাই পাচ্ছিস না তুই। হ্যাঁ, তারা আটকানোর চেষ্টা করতেছে কিভাবে? টাকা নিতে না দিয়ে,
যে তোমাদের টাকা নিতে দিব না, তোমরা যাইতে পারবে না। কিন্তু আসলে তো মানুষ চলেই যাচ্ছে, যার যাওয়ার সে তো চলেই যাবে। এখন যারা বড় বড় মানুষ আছে তারা তো আটকানো নাই, তারা তো ঠিকই যাচ্ছে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে। তাহলে সমস্যাটা কোথায়? তার মানে হচ্ছে একটা ডিসক্রিমিনেশন আছে, প্রচন্ড বড় ডিসক্রিমিনেশন। ভাই তুমি শ্রমিক মানুষ, তুমি ফ্যাক্টরিতে থাকো, আমরা ফ্যাক্টরিটা চালাই, আমরা সেখানে যেখানে যেতে পারবো। তো এখানে সেই ব্যবস্থাটা আমি জানি না এটা ঠিক হবে কিনা, আমার মনে হয় এটা ঠিক হওয়া সম্ভব না। কারণ তোর যে বললাম দুইটা ওয়েতে তো নাই, বাংলাদেশের মানুষ চলে যাচ্ছে এবং যারা আসতে চাচ্ছে তাদের কোনো স্কোপ নাই, কোনো সেটেলমেন্ট।